ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে মাদকের বাজার করতেছে, মেধা শূন্য করতে চাচ্ছে। অনেকে বলে যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে ফেলাই। ভারত জীবনে বাংলাদেশ কিনবে না, বাংলাদেশের পুঁজি বাজার কিনবে। এই বাংলাদেশকে তারা লুটে পুটে খাবে, এই দেশকে মেধা শূন্য করবে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে আমাদের মোংলাপোড়ে যে একটি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে 80% ভারতের লোক চাকরি করে। কেন এই লোক কি আমাদের বাংলাদেশে নেই? আপনারা এরকম অনেক জায়গায়, এমনকি আওয়ামী লীগের সময় অনেককে বিভিন্ন ভুয়া ঠিকানা দিয়ে পুলিশ পর্যন্ত চাকরি নিয়েছে। ওসমান হাদি আপনার জন্য আমার জন্য শিক্ষা হাতে ভালো, হাতে স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। হাতে ওসমান হাদি ভালো, ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দেশপ্রেমিক ছিল, কোন দলদার কাছে ছিল না। ওসমান হাদি স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি জালিম হাসিনার বিরুদ্ধে ছিল। ওসমান হাদি চাঁদাবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি দুর্নীতিবাজের বিরুদ্ধে ছিল। ওসমান হাদি এই দেশের নাগরিক, ওসমান হাদি এই দেশের গর্ব। ওসমান হাদিকে নিয়ে গর্ব করা যায়, কোন স্বৈরাচারকে নিয়ে গর্ব করা যায় না। ওসমান হাদি নামে একজন ভাই কি গুলি করে হত্যা করা হয়েছে না? বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ তার কথা বলে না, এখনো তার বিচার হয় নাই। এই দেশের মানুষ, এই দেশের নেতা মন্ত্রী এমপি দের কাছে মানুষের মর্যাদা নাই। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে গরু ছাগলের, বিড়ালের। এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে ফতমাল। যেই শহরে পার্কিং এর ব্যবস্থাই নাই, সেই শহরে আবার এআই ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শহর, এটা কিভাবে সম্ভব? আসুন তাহলে আমরা একটু গভীরে যাই, একটু ভাবি আসলে সমস্যাটা যেখানে, সমাধানটা কিন্তু আমাদের সেখানেই করা উচিত। ধরেন বোঝানোর জন্য বলতেছি যে আমার ঘরের ভেতরে আগুন লেগেছে, আমি যদি বাইরে থেকে পানি ছিটাই তো ঘরের ভেতর পর্যন্ত যদি না যায় তাহলে কিন্তু আগুনটা নিভবে না। সো এখন মনে করেন এআই ক্যামেরা বসেছেন, আমি জানি না এআই ক্যামেরায় কোন কোন জায়গায় মামলা হয়, এখনো পর্যন্ত মামলা খাই নাই, খাইলে হয়তো বুঝতে পারবো। তো যেমন সিগন্যাল অমান্য করলে এআই ক্যামেরা দ্বারা মামলা, এটা 100% সঠিক, 100% সঠিক, এটা আমি সাপোর্ট করছি। কিন্তু যদি রং পার্কিং এর জন্য মামলাও যদি এআই ক্যামেরা বা সার্জেন্ট সাহেবরা মুঠোফোন দিয়ে যে ভিডিওগুলি করে মামলা করে, যদি এইটা হয় তাইলে আমি মনে করি যে এটা সঠিক নয়। কারণ যেই শহরে ফুটপাত গভর্নমেন্ট থেকে, সিটি কর্পোরেশন থেকে ভাড়া দেওয়া হয়, সেই শহরে মানে পার্কিং অবৈধ কিভাবে হইলো? কারণ একটা শহরে যদি পার্কিং ব্যবস্থা না থাকে তো সেখানে মানুষজন কি করবে? এই চালকরা ড্রাইভিং শিখে তো আসলে ভুল করে নাই। আর ড্রাইভিং এরও কিছু ল থাকে যে আপনি পার্কিং এর ব্যবস্থা না করে যদি অবৈধ পার্কিং ঘোষণা করে দেন তাহলে এই মানুষগুলি কোথায় যাবে? ধরেন আমি কোন এক স্যারকে নিয়ে বা আমি আমার স্যারকে নিয়ে আমি একটা অফিসে গেলাম বা একটা মার্কেটে গেলাম, যেমন নর্মাল বিষয়, যদি মিরপুর 10-এর কথা চিন্তা করি আমরা, যে মিরপুর 10-এ যদি একটা গাড়ি নিয়ে যাওয়া যায় তো আমরা কি করি মূলত? কিন্তু ওখানে কিন্তু কোনো পার্কিং থাকে না, মিরপুর 10-এর কোনো মার্কেটে কিন্তু পার্কিং পাবেন না। তো আমাদের কি করতে হয়? বাধ্য হয়ে ভিতরের অলিগলি যেগুলি আছে এগুলি খুঁজে খুঁজে পার্কিং করতে হয়। তো এখন ধরেন যদি এই আইনটা চালু হয়ে যায় তো সার্জেন্ট সাহেবরা তো চাইলে ওই গলিতে গিয়েও মামলা করতে পারবে, সেটা করে, আমি খাইছি। যেমন গুলশান এরিয়ায় পিঙ্ক সিটির পিছনে কিছু রাস্তা আছে, আপনারা জানেন, সেখানে নো পার্কিং এর কোনো সাইনবোর্ডও নাই, আবার কোনো পার্কিং ব্যবস্থাও নেই। তো যারা মানে আননোন পার্সন, যারা গুলশান এরিয়াতে থাকে না, গুলশানে আসে হয়তো কোনো অফিসের কাজে নয়তো মার্কেটে, তখন তারা কি করে? বাধ্য হয়ে গলিগুলিতে পার্কিং করতে চায়। তো তখন কি করে? সার্জেন্ট সাহেবরা এসে ভিডিও করে নিয়ে যায়, নয়তো মামলা দিয়ে দেয় সরাসরি এসে। আমি খাইছি, আমি জানি। তো এই যে ব্যাপারগুলি, যেমন যেই শহরে পার্কিং এর ব্যবস্থা নাই সেই শহরে এআই ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কিভাবে শহর হয়? যদি আপনি উন্নত কান্ট্রির কথা চিন্তা করেন, তাদের পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা আছে, হাইওয়ে রোডের থেকে ধরে মার্কেটের এরিয়াতে ধরে সমস্ত জায়গায় পার্কিং এর ব্যবস্থা, তাদের পার্কিং নেওয়ার সমস্যা নেই। যারা সেলফ ড্রাইভ করে তাদেরও একই সমস্যা। এই শহরে আমি মনে করি যে, এটা আমার কথা না, এটা মালিক পক্ষের সাথে যদি কথা বলে সরকার পক্ষ, তাহলে বুঝতে পারবে যে অনেক মালিক আছে তার যে ডিউটি সেই অনুযায়ী তার ড্রাইভার না রাখলেও চলে, কিন্তু সে বাধ্য হয়ে ড্রাইভার রাখা লাগে। কেন জানেন? কারণ তার গাড়ির পার্কিং এর ব্যবস্থা নেই। সে তো সেলফ ড্রাইভ, সে যখন নিজের গাড়ি নিজে চালাচ্ছে তখন ওই গাড়িটা পার্কিং করার জন্য সে জায়গা পাবে না, তখন বাধ্য হয়ে কি করে? ড্রাইভার রাখে। ওই ড্রাইভারকে দিয়ে পার্কিং করায়, মামলা খাইলো ড্রাইভার হালুয়া টাইট করে ফেলায়। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে মামলাও দিবেন, পার্কিং ব্যবস্থা নেই। তো বিষয়টা তো হাস্যকর, আসলে হাস্যকর। তো আবার দেখেন রাস্তার ভিতরে, আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনার মধ্যে দেখতেছি যে রাস্তার ভিতরে
দোকানের জন্য ফুটপাত কাট দিয়ে দোকান বসানোর জন্য করতেছে। তা আপনারা যদি সেটাই পারেন ভাই, ড্রাইভারদের এত জ্বালাইতেছেন কেন? এই শহরের ড্রাইভাররা কিন্তু এমনিতে প্রচুর জ্বালার ভিতরে থাকে। যেমন দেখেন, ড্রাইভারদের কিছু সমস্যা আপনাদের শোনা উচিত, জানা উচিত। একজন ড্রাইভার জানে কিডনিকে কিভাবে অসল করতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে। কেন বললাম জানেন? এই শহরে আমরা যারা ড্রাইভার আছি তারা আসলে এই ওয়াশরুমের জন্য খুবই বিপদে আছি আমরা। এটা ম্যাক্সিমাম ড্রাইভার। তা আল্লাহ আমাদেরকে রোবট বানাই দিছে। যদি রোবট না বানাইতো, মানুষই যদি বানাইতো আপনাদের মতো, তাহলে আমাদের কিডনি এতদিনে জ্বলে যেত। কারণ ধরেন একটা আমার স্যারকে নিয়ে আমি মিরপুর থেকে বের হইলাম, গুলশান এরিয়া আসবো। গুলশানের ঠিক মোড়ে রাউন্ড অ্যাবাউট যেই এর পাশেই দেখবেন ডিসিসি মার্কেট, গুলশান 2 এর কথা যদি চিন্তা করি, ওইখানে একটা পাবলিক টয়লেট আছে। আচ্ছা, ওইখানে কি কোনো গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে? তাহলে একজন ড্রাইভার যে ওয়াশরুমে যাবে কিভাবে যাবে ভাই? ওইখানে রাখলে তো নগদ এসে মামলা করে দেবে, ভিডিও মামলা হয়ে যাবে। তো তাইলে ওই জায়গায় আপনার ওয়াশরুম করে কি লাভ? কাদের জন্য বানাইছেন? তাহলে এই শহরে তো ড্রাইভারদের জন্য কোনো কিছু ভেবে বিআরটিএ বলেন, সিটি কর্পোরেশন বলেন, গভর্নমেন্ট বলেন, কেউ তো কোনো কিছু করে না। তাহলে এই দেশের ড্রাইভাররা তো যে মানুষ, একটা সম্পদ, এটা তো আসলে কেউ ভাবে না। যখন এই ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করে, আচ্ছা একটা বার এই যে মিডিয়া বলেন, যত কিছুই বলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি জানতে চেয়েছে যে আসলে এই ড্রাইভারটা কেন অ্যাক্সিডেন্ট করলো? তারা তো ঠিকই টিম গঠন করছে, তদন্ত কমিটি গঠন করছে, কিন্তু আদৌ কি জানতে চাইছে? এমনও তো হতে পারে যে এই মানুষটার ওয়াশরুমের ব্যাগ এত বেশি হয়েছে যে তার মাথা নষ্ট হয়ে গেছে। তখন কি করবে সে? কারণ এই শহরে ফুটপাতেও সে করতে পারতেছে না, আবার ওয়াশরুমও পাচ্ছে না। যেখানে ওয়াশরুম আছে সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই। এই মানুষটা কি করবে? যাবে কোথায় ভাই? বাইরে এদেশ যারা চালান, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, তাদের এই বিষয়টা একটু নজরে আনা উচিত। একটু নজরে আনেন, আপনারা একটু নজর দেন যে চালকরা আসলে অনেক পরিশ্রম এদেশে করে এবং তাদের ন্যায্য মজুরিটাও আপনারা দেন না। একটু ভাবেন ভাই। তারপরে এআই ক্যামেরা, এই ধরনের মামলা মোকদ্দমা এইগুলি দিয়েন, তাতে কোনো আপত্তি নেই। এসব কার্ড খেলা বাদ দিয়ে আপনারা বাস্তবতায় ফিরে আসুন। সরকারে শুধু বসানো হয়েছে কার্ড, হকার কার্ড এসব প্রোভাইড করার জন্য নয়। তাই আমরা সরকারকে বলে দিতে চাই, আপনাদেরকে সংসদে বসানো হয়েছে দেশের রক্ষা, এই বিধ্বংসপ্রাপ্ত দেশটাকে আপনাদেরকে হাল ধরানোর জন্য দাঁড় করানো হয়েছে। সেই হালটা আপনারা ধরুন। সেইটাই আমাদের জেডিপির পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকছে। একটা মানুষকে যদি 6 মাস গোপন কারাগারে বন্দি রেখে ইলেকট্রিকিউট করার পরে তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে তুমি স্বীকার করো যে তুমি অপরাধ করেছো, পৃথিবীতে এমন কোনো সাহসী ব্যক্তি নাই, মোটা দাগে 2-1 জন ছাড়া, তারা সবাই যা বলবে পুলিশ সেটাই সে স্বীকারোক্তিতে উল্লেখ করবে। এর বাইরে আরেকটা জিনিসও আছে আমাদের বিচারিক সিস্টেমে। 164 এর উপর বেস করে, স্বীকারোক্তির উপরে ভিত্তি করে, কনফেশনের উপরে ভিত্তি করে সাজা দেওয়ার একটা চমৎকার সংস্কৃতি আছে। অন্য সাক্ষী কিছু না পাওয়া গেল, যদি স্বীকারোক্তি থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে এবং এটাকে একটা ক্রেডিট মনে করা হচ্ছে। মনে রাখতে হবে এই স্বীকারোক্তিগুলো কি অবস্থায় আদায় করা হচ্ছে। একটা মানুষকে যদি 6 মাস গোপন কারাগারে বন্দি রেখে ইলেকট্রিকিউট করার পরে তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে তুমি স্বীকার করো যে তুমি অপরাধ করেছো, পৃথিবীতে এমন কোনো সাহসী ব্যক্তি নাই, মোটা দাগে 2-1 জন ছাড়া, তারা সবাই যা বলবে পুলিশ সেটাই সে স্বীকারোক্তিতে উল্লেখ করবে। এই স্বীকারোক্তির উপরে ভিত্তি করে যদি কোনো সাজা দেওয়া হয় এবং সেই সাজাকে গ্লোরিফাই করা হয় যে একটা চমৎকার স্বীকারোক্তির ভিত্তিতে এখানে সমস্ত বিয়ন্ড রিজনেবল ডাউট অপরাধ প্রমাণ করেছে, এইরকম কারণে তাকে সাজা দিয়ে দেবেন, এই কালচারটার অবসান হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ইমপার্শিয়াল যে ইনভেস্টিগেশন সেটা হতে হবে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনেক কাজ করেছেন, কিন্তু আমরা যেটা উপলব্ধি করেছি যে এই জাতীয় তদন্তের ক্ষেত্রে তাদের যে ক্যাপাসিটির ঘাটতি রয়েছে। যে হাজার হাজার অভিযোগ এসছে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গোপন কারাগারে টর্চারের, তাদের এই তদন্ত করার জন্য যে সফিস্টিকেটেড যন্ত্রপাতি দরকার, মেকানিজম দরকার, ট্রেনিং দরকার, ফরেনজিক এলিমেন্টস দরকার, ফরেনজিক টেস্ট করার মতো যে সমস্ত জিনিসপত্র দরকার, সেগুলো তাদের কিন্তু নেই। আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন এজেন্সিকে এই ব্যাপারে ট্রেন করা, যাতে করে তারা প্রপার ইনভেস্টিগেশনটা করতে পারেন। যেমন আজকে তনুর হত্যার যে বিচারের 10 বছর পরে হচ্ছে, সেখানে তাও অন্তত কিছুটা ডিএনএর আলামত সংরক্ষণ করে রাখা হয়েছিল। কিন্তু যাদেরকে ইলিয়াস আলী সহ, বিএনপির নেতা ইলিয়াস আলী সহ যে শত শত মানুষ যারা ফিরে আসেনি, তাদের তো কোনো ডিএনএ নমুনা রাখা হয়নি। এই তদন্তগুলো কিভাবে করা হবে? ল্যাটিন আমেরিকাতে, চিলিতে, আর্জেন্টিনায় যে অপারেশন কন্ডর এবং ডার্টি ওয়ারের নামে যে হাজার হাজার মানুষকে তুলে নিয়ে গিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, তারাও কিন্তু বিচার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এখনো সেই প্রক্রিয়াটা চলমান আছে। বাংলাদেশকে মনে রাখতে হবে যে এই বিচার প্রক্রিয়া আমাদেরকে অবশ্যই সম্পন্ন করতে হবে। এটা আমাদের জাতির অস্তিত্বের প্রশ্ন, এই জায়গায় কোনো আপোষ করার সুযোগ নেই
এবং অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে, তার পোস্টিং, তার বাহিনী, তার সংস্থা, এগুলোকে বিবেচনায় আনা যাবে না। কারণ অপরাধ যে করেছে, অপরাধের দায়টা ব্যক্তির। সুতরাং ব্যক্তিকে কখনো প্রতিষ্ঠানের সাথে গুলিয়ে ফেলা উচিত হবে না। আমরা আমাদের দেশ, আমাদের বাহিনীগুলোকে নিয়ে গর্ব যাতে করতে পারি, আমরা গর্ব করিও, কিন্তু তাদেরকে এই জাতীয় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য যে আইনগত ব্যবস্থা থাকা উচিত, সেই ব্যবস্থা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আচরণ কেউ করতে সাহস না পায়, সেই ব্যাপারে আমাদের নিশ্চিত করতে হবে।